বড় ভাইয়ের কথা মতো জিদান কলেজ থেকে রুশমিনী, রাহা আর কমলিনীকে বাড়ি নিয়ে পৌঁছেছে। স্বামী রাফি স্কুল ছুটি হতে দেরি, তাই ওদের সাদমান খান নয়তো আরমান খান না কেউ নিয়ে আসবে। এবার মরে গেলেও আর জিদান যেতে পারবে না কোথাও। তার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। বাড়ি, কলেজ, স্কুল, আরো ইট ভাটা, কেবল যাতায়াত করতে করতেই গাড়ি ব্রেক কষে জিদান বলে উঠল, শেষ, এবার আমায় বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আর কোথাও যাচ্ছি না, একেবারে বিছানায় জাপটে মেরে শুয়ে থাকবো। আফসোস, এই দিনে কাতুকুতু খেলার জন্য একটা বউ নাই। বড় ভাইয়ের কথায় তিন বোন হেসে উঠে। বাহিরে ততক্ষণে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আজ সারাদিন বৃষ্টি ছিল। রুশমিনী আর কমলিনী কোথাও রকম বাড়ির ভেতরে ঢুকে পড়লেও রাহা বজ্জাত আর ভেতরে ঢুকলো না। গাড়ি থেকে নেমে খোলা বৃষ্টিময় আকাশে হাত মেলে দাঁড়ালো। মনে হয় শুধু বিহান ভাইয়ের করা আদেশেই কলেজ থেকে ভিজে বাড়ি ফেরেনি, নয়তো ওভাবেই ঢ্যাং ঢ্যাং করে ফিরতো। চোখ বন্ধ করে দুহাত মেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাহা। গঙ্গন থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টি ওর আদুরে মুখটা স্পর্শ করে যাচ্ছে, একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে ওর ছোট্ট কায়া। রাহা ঠোঁট প্রসারিত করে মেলে দিয়েই একটু একটু ঘুরছে। সারা শরীর বৃষ্টি ছুঁয়ে দিতেই মেয়েটা লাফিয়ে উঠল। উপর থেকে পড়া বৃষ্টির পানি তালুতে নিয়ে নাচানাচি করতে শুরু করলো। দোতলায় নিজের রুমের ঝালনা থেকে বিহান সে সবটাই দেখছে। এক হাতে ধোয়া ওঠা কফি আর এক হাতে ট্রাউজারের পকেটে গোজা। ওভাবেই বুক টান টান করে দাঁড়িয়ে বিভোর নয়নে তাকিয়ে দেখছে রাহাকে। মেয়েটার আহামরি তার বড্ড ভালো লাগে। সেই ভালো লাগা আবার বিরক্তিতে পরিণত হতেও সময় লাগে না। বিমুগ্ধ নয়ন আপলক দেখে চলছিল আহামরি রাহার বৃষ্টি বিলাস। মাঝে মাঝে রাহার দিকে নজর রেখেই একবার দুবার কফির মগে আনমনে চুমুক দিয়ে যাচ্ছিল। বৃষ্টিতে জবজবে হয়ে গিয়েছে ও। এতটুকু সময় একবারের জন্য বিহান নজর সরালো না ওর থেকে। বৃষ্টি ভেজা রাহাকে দেখে বুকে অদ্ভুত তোলপাড় শুরু হলো। হৃৎপিণ্ডটা ধিকে ধিকে আওয়াজ শুরু করে দিল আচমকা। চোখে ঘোর লেগে যাচ্ছে নেশার মতো। তবুও দৃষ্টি সরালো না রাহার দিকে। তাকিয়ে আনমনে বিহান বিড়বিড় করে বলল, একদিন আমি তোর বৃষ্টি হব মেয়ে। সেদিন এভাবেই তোকে গভীরভাবে ছুঁয়ে দেব, মিশে যাব তোর অঙ্গে, লেপ্টে থাকবো তোর ওই রক্তবয় অধরে, বিলীন হব তোর প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে। অনেকক্ষণ যাবত বৃষ্টিতে ভিজেছে সে, এখনো ওঠার নাম নেই। আর না তো বিহানের নিজের দৃষ্টি সরাচ্ছে ওই আহামদি রাহার থেকে। মেয়েটা আগাগোড়ায় যেন আহামদে মাখা। একটু ছুঁয়ে দিতেই যেন গলে গলে পড়ে। বিহানের অদরে শ্রীগন্ধ হাসি ঝুলছে বুকের ভেতরে, অজস্র ঢেউ আসছে পারলেও সে নির্বিকার তাকিয়ে আছে বৃষ্টি বিলাসী রাহার পানে। মেয়েটা কি পাগল? এতটা অবুঝ কেন? কবে বড় হবে এই মেয়ে? এভাবে এই সাদা কাপড়ে বৃষ্টিতে কেন ভিজছে? বোকাটা কি বুঝতে পারছে না সাদা কাপড় ভিজে তার অঙ্গে লেপ্টে আছে? বৃষ্টির ফোঁটায় আকারে ধরা কাপড় আর অবয়কে আরো প্রকট করে তুলছে, অথচ তার যেন কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। বিহান অনুভব করছে নিজের বুকের ভেতরে কালবৈশাখী ঝড় বইছে। চোখে মোহনাচ্ছটা নেশার মতো উপচে পড়ছে। হিমেল হাওয়ায় গায়ে অদ্ভুত শিহরণ দিয়ে যাচ্ছে। বৃষ্টি স্নেহা রাহার পানে তাকিয়ে গুনগুন করে উঠল বিহান। গানটা আপনাদের নিজেদের মতো করে পড়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বাহিরে ঠান্ডা আবহাওয়ায় বিদায় সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে সব ভাই বোন আড্ডায় বসেছে। জিদান গলা উঁচু করে বলল, মা গরম গরম কিছু ভাজাভুজি করে দাও, মুখ কেমন কুড়মুর কুড়মুর করছে। রাহা বলল, ভাইয়া কুড়মুর কুড়মুর এটা কি? ওই তুই যেভাবে আমাদের সবার হাড্ডি চিবিয়ে খাস তেমন। নাক ফুলিয়ে বলল রাহা, ভাইয়া আমি মোটেও অমন না, শান্ত শিষ্ট ভদ্র কিউট কিউট একটা মেয়ে। হ্যাঁ বনু, শুধু কিউটটা বাদে সবগুলি ভুল। মানে কি বলতে চাইছো তুমি ভাইয়া? ওই তো তুই যেটা বুঝলি সেটাই। রাহা আহমদি গলায় চেঁচিয়ে উঠল, বড় মা তোমার ছোট ছেলে আমায় পচা কথা বলে। মাঝে থেকে কমলিনী বিরক্ত সুরে বলল, তুই একটু তোর সব ড্রামা বন্ধ করবি রাহা? ব্রেক ঠিক কর। এত ড্রামা কিভাবে করিস? কমলিনীর চোখে মুখে স্পষ্ট বিদ্রূপ। বিষয়টা বুঝে রুক্মিণী বলে উঠল, কমলিনী কেমন ধরনের কথা? এসব কিভাবে কথা বলতে হয় সেসব কি ভুলে গিয়েছো? তিক্ত কণ্ঠে জবাব দেয় কমলিনী, কিছু ভুলিনি আপু। আমাকে না বলে বরং ওকে বলো একটু ড্রামা আর ন্যাকামিটা কম করতে। রুক্মিণী গরম চোখে তাকালো কমলিনীর দিকে। তার আগে রাহা হাসি মুখে গদগদ সুরে বলল, আমার ড্রামা করতে ভালো লাগে তাই করি, তোমার মন চাইলে তুমিও করো। সারাক্ষণ দার্জিল বিহান ভাইয়ের মতো বইনা নিয়ে বসে থেকে একটু ড্রামা সিরিজে দেখো, তাহলে আমার চেয়েও পাক্কা ড্রামাবাজ হয়ে যাবে। 100% জিদান হেসে ওয়াজ করা শুরু করলো, জোরে কন ঠিক কিনা? জিদানের মুখ থেকে রুক্মিণী সহ স্বামী রাফিও হেসে উঠল। কমলিনী রাগ দেখিয়ে স্বামী রাফিকে বলে উঠল, একদম হাসবি না, দাঁতে ভেঙে ফেলবো। জিদান সোফায় আরাম করে বসে ওর ফোনে গান ছেড়ে দিয়ে নিজেও গাইতে শুরু করলো। জ্বলে জ্বলে জ্বলেলেও জিদান গানের সাথে তাল দিতে দিতে আর চোখে তাকায় কমলিনীর দিকে। এদিকে কমলিনীও কটমট করে তাকিয়ে আছে ফাজিল লোকটার দিকে। স্বামী রাফিও গলার সুর ধরেছে। কমলিনী ঠোঁট টিপে হাসছে। রাহা বলল, ভাইয়া এমন নিরামিষে গান না, একটু ঝাঁকা নাকা জিঙ্কুনাকুর গান দাও। কোনটা দিব ভনু? মশা ব্যান ব্যান করে, মশা ব্যান ব্যান করে। এটা জিদান ঠোঁট চেপে হেসে আর চোখে তাকা ক্ষিপ্ত কমলিনীর দিকে। আহারে বেচারা শুধু ফুঁসছেই। আরে না ভাইয়া, একটু চমলোক গান দাও, যেটা শুনলে শরীরে হিট আসবে। এই সময় স্বামী রাফি হই হই করে উঠল, হ্যাঁ ভাইয়া দাও ভাইয়া বলে তুলে নিল ডাইনিং রুম। এই দুটো বিচ্ছু বাহিনীও হয়ে রাহার অন্তভঙ্গ একেবারে নিজের দলে নিয়ে নিয়েছে, যেন রাহা তাদের মহারানী আর ওরা তার প্রজা। পাজিরা একটা কথা বললে ওরা আর জয় জয়কার শুরু করে দিবে। জিদান নড়েচড়ে বসলো। লোক গান দিলে আমার পয়সা লাল বাতি জ্বলবে ভনু। অবর্ধ গান শোনা যাবে না এখন, কারণ উপরে ভদ্রলোক আছেন। জিদানের দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকেই তাকালো। বিহান ভাইয়ের রুম। রাহা তবুও নাচরবান্দা হয়ে একটা গান ছেড়ে দিল স্বল্প আওয়াজে। আনোয়ারা বেগম প্লেট হাতে এক গাদা পকোড়া নিয়ে এলো, সাথে ফুলকো বেগুনি। জিদান খুব পছন্দ করে এটা। এর সাথে গরম গরম নুডলস। সবার জন্য চা তো লোকাল এই বাসায়। যে যখন পারছে 3 গিন্নিকে অর্ডার করে দিচ্ছে। বাড়িতে আবার এসেছে এক নবাব, সে আবার চা খাবে না, তার জন্য আলাদা করে কফি বানাতে হয়। জিদান মাকে বলল, মা আমার মুখটা খুব করে তোমার হাতের মোকলাই মোকলাই করছে, কি করব বলো তো? আফসানা বেগম মেকি রাগ দেখিয়ে বললেন, সারাক্ষণ তোর মুখ খালি খাই খাই করে না? ওই রাক্ষুসে মুখটার জোরে নিজেরটা নিজে বানিয়ে খেতে পারিস না, সারাক্ষণ অর্ডার করিস। খবরদার মা, আমাকে যা খুশি বলো, আমার ফুল চন্দনযুক্ত মুখে নিয়ে কোনো কথা হবে না।
রুচি বলে যাবে। কমলিনী চিবিয়ে চিবিয়ে বলল, মুক্ত না ডাস্টবিন একটা। জিদান ওর মাথায় গাঁটটা মেরে বলল, কি বললি? ওই চেমড়ি কি কইলি তুই? আহা দেখছো বড় মা তোমার পাজিটা কি করছে? পিঠে দাও দুটো। আফসানা বেগম হাত বাড়িয়ে এগিয়ে আসতে জিদান গুটিয়ে গেল, মা এই বয়সে এসে আমাকে আর মেরো না, বছর দুয়েকে পেরোতে দাও, তখন আমার বাচ্চা কাচ্চাকেই মারতে পারবে। একটু না হয় সবুর করো, সবুরে মেওয়া। হতচ্ছাড়া কি বললি তুই? আফসানা বেগম এগিয়ে আসতে গেলে জাহারানা বেগম ডেকে ওঠেন, আহা ভাবি থাক না। থাকবে মানে? ওই গোলাম বলে কি? ঠিকই তো বলছে ভাবি, আজ বাদে কাল বিয়ে দিলে 2-3টা বাচ্চা কাচ্চা বাড়িতে হই হুল্লোড় করবে, বলেন নীলা বেগম। আজকারা পেয়েছি দেন এবার বলে উঠল, হ্যাঁ ছোট মা তুমি একটু বোঝাও তো, বড়টাকে বিয়ে দিয়ে আমার লাইনঘাটে ক্লিয়ার করতে। নীলা আর জাহানা হাসছেন। আফসানা বেগম বলেন, আগে আমার মেয়েদের বিয়ে হবে, পরে তোদের। আমার মেয়েদের কেউ কিছু বললে আমি সহ্য করব না। পাগল নাকি তুমি? এই সাতচুন্নিদের বিয়ে হতে হতে আমার কবরে যাওয়ার সময় হয়ে যাবে, তখন আর বিয়ে করতে হবে না। না করলে না করবি। তুমি বিশ্বাস করো মা, খুব লক্ষ্মী বউ এনে দিব তোমাকে, তোমার মতো একটুও ঝড়গুটে হবে না। তবে রে, আফসানা বেগম তেড়ে আসতে চাইলে বাকি 2 মিলে ওনাকে আটকে নিলেন। নিজেকে ঝড়গুটে বলা মেজাজ চড়ে তিনি ছেলেকে বকতে শুরু করে দিলেন, বাবা গো বাবা, ঝাড়ুর বাড়ি থেকে বেঁচে গেলাম। রাহা হেসে বলল, সত্যি ভাইয়া বিয়ে করবে নাকি? জিদান অসহায় সুরে বলল, বড়টা না করলে কি আমার পথ খালি হবে? বউ নিয়ে বাড়ি ফিরলে বউ সম্ভবত আমাকে ঝাড়ু পেটা করে বিদায় করবে। তাহলে বড়টাকে ধরে বেঁধে বিয়ে করিয়ে দাও। রাহার কথা শুনে হুট করে কমলিনী চটে গেল। তোকে এত কথা কে বলতে বলে? সারাক্ষণ ছাগলের মতো চাবলাস কেন? একটু চুপ থাকতে পারিস না? পাশ থেকে জিদান উত্তর দিল, আর তুই পাগলের মতো বিলাপ করিস কেন ওর পিছনে? সাতচুন্নি ভালো হবে না জিদান ভাই। আমি আবার বড়মাকে ডাকবো? ডাক তোর বড়মাকে। ওই নানির ঝি কি করবে আমায়? বড়মা, ও বড়মা, তোমার ছেলেকে দেখে যাও। আফসানা বেগম রান্নাঘর থেকে রুটির ডো বানাতে বানাতে বললেন, আমি যদি রান্নাঘর থেকে বের হয়েছি ওই হারামির পিঠে খুন্তি ভাঙবো বলে দিলাম। রান্নাঘর থেকে নীলা বেগম এসে মেয়েকে বকে গেলেন, সব কয়টা একসাথে হলে শুধু লেগে যাবে। ঝাল মোংলায় ডুবিয়ে রাহা আর জিদান চা খাচ্ছে, বাকিরা সস মিশিয়ে খাচ্ছে। রাহা সস মিশিয়ে মন মতো খেয়ে এবার চা দিয়ে ডুবিয়ে খাচ্ছে। ওরা 2 ভাই বোন এমন করে খাচ্ছে যেন অমিত। কমলিন নাক মুখ কুঁচকে বলল, দেখো আপু গাবরগুলি কিভাবে খাচ্ছে মোংলাইয়ের সাথে। চাকে খায় 1/2 করে, কিভাবে গিলছে। খাবারের কোনো লজিক নেই ওদের। জিদান চায়ে মোংলায় ডুবিয়ে মুখে পুরে উত্তর করলো, ওই সাতচুন্নি তুই কি বুঝবি? ডেমরি কোথাকার। খাবারের আবার লজিক কিসের রে পেতনি? সব ঘুরিয়ে ফিরিয়ে পেটে গিয়ে ওই গুই হবে। খাবারের সময় এমন কথা শুনে রাহা, রশ্মি, কমলিনী নাক ছিটকে তাকালো। বিরক্তিতে চেঁচিয়ে উঠল কমলিনী, জিদান ভাই তুমি একটা অসভ্য। জিদান মেয়েদের মতো বিরূপের সুরে বলল, একটা ঢং পাটা খেতে আইসে ভাপ মাইরাতে জানি হে হাগে না। কমলিনী রেগে মেগে হাতের মঙ্গলে ছুঁড়ে মারলো। রসমনিও বলতে লাগলো, খাবারের সময় আজে বাজে কথা কেন বলছো ভাইয়া? দেখছো সবাই খাচ্ছি, এর মাঝে তোমার ফাজলামোর কথা না বললেন না হয়? হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছে। তোরা সব বড্ড সুশীল লোক, হাগু টাগু হয় না তোদের, মেনে নিলাম। সবাই কষ্ট কাটানো রোগী। এক ফাঁকে রাহা বলল, আপু চলো না কিছু খেলি, এভাবে বসে থাকতে বোর লাগছে। কমলিনী উঠে বলল, বোর লাগছে? পড়তে বস গিয়ে। এই বয়সে কেলা কিসের? রাহা তাকালো। কমলিনীর হাতে তখনও ইংরেজি সাহিত্য বই। তা দেখে রাহা চটপট বলল,
দরকার নেই আমার এত শিক্ষিত হওয়ার। অ, আ, ক, খ, এ, বি জানলেই বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো, এর বেশি শিক্ষিত হওয়ার কি দরকার? আমি তো আর তোমার মতো চাকরিজীবী হতে চাই না। আমি ভাই আরামপ্রিয় মানুষ। বিয়ের পর জামাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাবো আর আরাম করব। বিয়ে করে জামাই থাকলেও বাহিরে খেটে কাজ করে খেতে পারবো না। জিদান মাথা নিচু করে মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ সেটাই তো। জামাইয়ের ঘাড়ের উপর বসে চুষে চুষে খাবি, একেবারে ঘাড় মটকে দেওয়ার মতো খাবি। কিছু বলছো ভাইয়া? না না, বলছিলাম ঠিকই তো বলছিস। এত পড়াশোনা দিয়ে কি করবি? গুলে তো আর খেতে পারবি না। এটাই তো। কলেজে পাশ করে আমি আর পড়বই না। কমলিনী ওদের কথাবার্তা বিরক্ত হয়ে আর কিছু না বলে বইয়ে মনোযোগ দিল। ও ভাইয়া চলো না খেলি। ফোন টিপতে টিপতে জানতে চাইলো জিদান, কি খেলবি তুমি বলো? গানের কলি খেলি না? এমন বসে বসে খেলা মজা আসবে না তো? কি টুট ডেয়ার? না, ওটাও বোরিং। তবে আসো কানামাছি খেলি। উফো, পাদের খেলা। মুহূর্তে জায়গাটা নীরব হতে দেখে জিদান ফোন থেকে চোখ সরিয়ে তাকালো। তিন বোনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করো। বলল, না মানে এসব তো ছোট খেলা, মানে বাচ্চা কাচ্চার খেলা ভনু। রাহা এবার ওর হাত ঝাঁকিয়ে বলতে লাগলো, না কানামাছি খেলবো, আসো আসো। হাতে দুই বিচ্ছু পালোয়ান স্বামীরা প্রিয় যোগ দিল। দেখ এসব কানামাছি, বউ বউ বাচ্চাদের খেলা এসব। কানামাছি খেলার সময় আমার আর নেই। এখন আমার শুধু বউ বউ খেলার সময় হয়েছে। দুদিন পর আমার বাচ্চা কাচ্চারা তোদের সাথে এসব কানামাছি টানামাছি খেলবে। এখন তুমি তোমার বাচ্চা কাচ্চার বদলে খেলো, পরে ওরা এসে খেলবে। এসো খেলবো। অবশেষে রাহার জোড়াজুড়িতে রাজি হলো স্বামী। বোনের দিকে তাকিয়ে বলল, এই যে বিদ্যাসাগর আপা, তুমিও খেলবে? রাহা জবাব দিল, দেখছিস না আপু পড়ছে। কামিনী সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে কড়া গলায় বলল, তো তোকে কি আমি বলছি খেলবো না? বারে, তুমি তো বই ছাড়া কিছু বোঝো না। তোর মতো ছাত্রী তো আর আমি না। শেষে রুশমিনী ওদের থামালো। জিদান ভাইয়া একা আর আমরা সবাই। ভাইয়া যদি আমাদের সবাইকে খুঁজে পায় তবে আমরা ভাইয়াকে স্পেশাল একটা ট্রিট দিব। আর যদি হেরে যায় তাহলে ভাইয়া আমাদের 1,000 টাকা দিবে মজা খাওয়ার জন্য। জিদান প্রথমে রাজি হতে না চাইলেও পরে রাজি হয়েছে, কিন্তু শর্ত দিয়েছে যাকে খুঁজে বের করবে সে তার সাথে বাকিদের খুঁজতে সাহায্য করবে। রুশমিনী কমলিনী মানতে না চাইলেও দুষ্টু রেহা রাজি হলো। রশ্মি কানে কানে বলল, রাজি হলি কেন? আমাদের তো লস হয়ে যাবে। কিসের লস দেখোই না? কি করি? একে একে সবাই লুকিয়ে গেল। এদিকে জিদান ডাইনিং রুমে বসে 5 বছরের বাচ্চার মতো 1-2 গুনছে। সবার আগে রাফি ধরা পড়লো। রাফির পরে কমলিনী, এরপর স্বামীও দেখে ফেললো জিদান। বাকি রইল রুশমিনী আর রাহা। ওরা সবাই মিলেও দুটোকে পেল না। জিদান বলল, তোরা বাগানের দিকটা দেখে আয়। রাহা বারান্দরকে দিয়ে ভরসা নেই, গাছে উঠেও বসে থাকতে পারে মজার লোভে। এগর ওগর করে করে রাহা লুকাতে লাগলো, কখনো ড্রপের পেছনে তো কখনো খাটের তলায়, তো কখনো কারো কাবাডে। শেষেমেশে পালাতে গিয়ে ওরা এদিকে আসছে বুঝে উপায়ন্তর না পেয়ে রাহা টুক করে ঢুকে গেল বাঘের গুহাতেই। ভাগ্যিস দরজা খোলো ছিল। রাহা দরজা দিয়ে উকি ঝুঁকি দিল, দেখতে পেল রুশমি আপুকে ধরে ফেলেছে ওরা, বাকি শুধু সে। তাই দরজা লাগিয়ে অল্প খোলা রেখে সেদিকে উকি দিয়ে হাসছিল। যখন টের পেল বিহান ভাই এর রুমে চলে এসেছে তখনই অস্থির হলো। একদিকে ভয় পাচ্ছিল বিহান ভাইকে, আবার অন্যদিকে
খুশিও হচ্ছিল এই ঘরে ওরা কেউ ঢোকার সাহস পাবে না বলে। রাহা দরজার কাছে দাঁড়িয়ে সতর্ক দৃষ্টি দিল ঘরের ভেতর দাজেলটা কোথাও নেই। সে আবারও দরজার ফাঁক দিয়ে ইতি উটি করছিল। কিছু সময় যাওয়ার পর তার খুব কাছে কিছু অনুভব করল রাহা, সেই সাথে সাফরানের মিষ্টি মিষ্টি একটা সেন্টের ঘ্রাণ তার ইন্দ্রিয়কে শান্ত করে দিল। মুহূর্তে আবেশে ওভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। রাহা বুঝতে পারল তার কাছাকাছি বিহান ভাই চলে এসেছে। গরম নিঃশ্বাসও অনুভব করলো রাহা। ভেতরটা উত্তালিত হচ্ছিল তার, কিন্তু বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে। বিহান ভাই কাছাকাছি এসেছে বলে নাকি ভয়ে বারবার মনে হচ্ছে এই না বিহান ভাই গাছ ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ভেতরটা ধকধক করে আওয়াজ হচ্ছে, রাহার গলাটা শুকিয়ে আছে, সেভাবে পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল রাহা। এক চুলও নড়ল না। বিহান দরজায় মুখ করে লুকিয়ে থাকা রাহাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলো। ওর গা থেকে আসা মিষ্টি মিষ্টি সুবাসটা নিঃশব্দে বিহান শুকে নিল নিচে গহ্বরে। কিছু সময় যাওয়ার পরও যখন দেখলো রাহা তাকাচ্ছে না, নড়ছে না, তখন গম্ভীর গলায় বলল, বিহান তাকা এদিক। গলাটা বুঝি ওই কণ্ঠে আরো শুকিয়ে এলো। রাহার শুকনো ঠোঁট গিলল দুবার। আস্তে ধীরে পিছন ফিরল, দেখলো বিহান ভাই এর কাঁধে টাওয়াল ঝুলছে, পরনো টাওয়াল। বুকটা আগের দিনের মতো একেবারে উলঙ্গ। লোকটা এই ভর সন্ধ্যায় গোসল করেছে নাকি চুল দিয়ে যে পানি ঝরছে। রাহার বুকটা ধক করে উঠল, মনে হচ্ছে জোয়ারে এখনই ভেসে যাবে সে কোথাও। শরীরটা অসাড় অসাড় লাগছে। কেন দুর্বল হয়ে গেল নাকি? ঢ্যাপ ঢ্যাপ করে বিহান ভাইয়ের ফুলো অনুখা বুকের দিকে তাকিয়ে পরপর ঢোক গিলছে। রাহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহানের কপাল সরু হয়ে আসে। কিছু বলবে তার আগে বাহিরের শব্দে রাহা হকচকিয়ে যায়। অস্বস্তি ভুলে উকি দেয় বাহিরে। দেখতে পায় সবাই এদিকেই আসতে চাইছে। বিহান ভাই তখন খুব কাছে। দুই ভয় রাহার ভেতর ঝড় তুলে। ব্যাকুল হয়ে যায় তার হৃদয়। কি হবে কি হবে চিন্তায় অস্থির লাগে। জিদান সহ বাকিরা এদিকেই তো আসছে। তুই বাকি কথা শেষ হওয়ার আগেই রাহা হুড়মুড় করে পিছন ঘুরে আচমকা বিহান ভাই এর ঠোঁটে আঙুল গুজে দিল। দ্রুত গলায় বলল, হুশ, প্লিজ কথা বলবেন না বিহান ভাই। নির্বোধ রাহা বুঝলো না কি করতে গিয়ে কি করলো। দরজায় সতর্ক নজর রেখেই রাহা এখনো হাত চেপে ধরে রাখলো বিহান ভাইয়ের ঠোঁটের ওপর। রাহার মোলাময় ছোট আঙুলের স্পর্শে একেবারে বিমোরা হয়ে গেল বিহান। জমে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের গহীনে একটু একটু করে ঝড়ের মাত্রা বাড়তে লাগলো। স্তব্ধ চোখের চাহনি এক পলক রাহাকে দেখে নিয়ে শীতল নজরে তাকালো নিজের দিকে, যেখানে এখনো বোকা রাহা আঙুল চেপে আছে তার ঠোঁটে।